এটা না সিনিয়ররা নিতে পারে না, কোনোভাবেই না। বুঝলেন ভাইয়া, শিল্পীদের আসলে সব দলেই থেকে গান গাওয়া উচিত। বাংলাদেশে হলে হয়তোবা তার চুল একটাও থাকতো না, তো একটা সিঙ্গার হিসাবে ভার্সেটাইল তো আমার থাকতেই হবে। হিন্দুকের মুখে পড়তে চাই। দর্শক সবাইকে ওয়েলকাম করছি একুশে টেলিভিশনের জনপ্রিয় পডকাস্ট আয়নাতে। মাহা রয়েছে সাথে এবং আমার সঙ্গে রয়েছেন একজন নতুন অতিথি যার সঙ্গে গল্প হবে, আড্ডা হবে। আজকে যিনি রয়েছেন তিনি একজন সঙ্গীত শিল্পী। গান তো অনেকেই করেন, কিন্তু প্রত্যেকেরই নিজস্ব একটি ধরন থাকে। যিনি গান করেন, আজকে যিনি অতিথি, তার গানের মধ্যে একটা আলাদা শক্তি আছে। সেই শক্তির কথা শুনবো, তার জীবনের গল্প শুনবো। আমাদের সঙ্গে রয়েছেন সঙ্গীত শিল্পী রেশমি। ওয়েলকাম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। অনেকদিন পর আপনাকে বাংলাদেশের মানুষ দেখছে পর্দায় নিয়মিত। ওয়েলকাম টু বাংলাদেশ। কত বছর পরে এলেন? 20 মাস পর। 20 মাস পর, তার মানে 1.5 বছরের বেশি হবে। 1.5 বছর, প্রায় 2 বছরের কাছাকাছি। 2 বছর হতে 4 মাস বাকি, আরো 4 মাস বাকি। কতদিনের জন্য এলেন? এলাম 2.5 মাস। 2.5 মাসের জন্য। কেমন লাগছে এই যে এতদিন পর দেশে ফিরলেন? দেশে ফিরে দেশের মানুষদের সাথে আবার নতুন করে থাকে না, ইন্টারাকশন হচ্ছে, কেমন লাগছে? আমি তো বরাবরই আমার দেশের মানুষ। আমি দেশের প্রতি আমার অন্যরকম একটা দুর্বলতা। আমার কখনো কোথাও যে এতদিন থাকা হয়নি। তো এবার একটু বেশি দিন ছিলাম, যে কোনো একটা কাজে আমি গিয়েছিলাম, ওটা সাকসেস, দেন আমি আবার আমার দেশে ব্যাক। তো এবার হয়তো বা 2.5 মাসের জন্য এসেছি, পরের বার হয়তো বা 6 মাস 5 মাস এরকম করে করে থেকে আবার যেই কাজের জন্য যাব ওখানে, সেই কাজটা শেষ হয়ে গেলে তখন আমি দেশের মানুষ দেশে থাকবো, ওখানে শুধু মাসখানেকের জন্য বেড়াতে যাব। আচ্ছা, কি কাজের এত ডিটেলে জিজ্ঞেস করছে না, কিন্তু খুব সম্ভবত আপনি এই যে যাওয়ার যে প্রক্রিয়াটা বা গেলেন একটা দেশে, এটার কারণটা কি? দেশে আপনার সবই ছিল, সবকিছু থাকতো, ওই যে যাওয়াটা কারণ হচ্ছে যদি আপনি কমফোর্টেবল হন। হাজবেন্ড আচ্ছা, সে আসলে বাংলাদেশে থাকতে চাচ্ছিল না। আচ্ছা, সে বাইরে সেটেল হওয়ার জন্য সে আমাকে খুব ফসলাই নিয়ে গেছে। বললো, দেখো রেশমি, কাগজপত্র হয়ে গেলে তুমি আবার তোমার জায়গা ব্যাক করবে, আমি থেকে যাব। আসলে কি এটা হয়? আপনি কিভাবে, হাজবেন্ড ওখানে, আপনি এখানে, বাবুটা আছে, সবকিছু মিলে হয়তো কি মানে পেরে উঠবেন কিনা? আবার আমার কেন জানি মনে হয় যে যেহেতু আমার মেয়ের বয়স এখন 5-এ পড়লো, তো ও আরেকটু বড় হলে নিজে থেকে খাওয়া শিখবে, কিংবা আমার ফ্যামিলির লোকজন যখন যাবে তখন হয়তো বা ওকে আমি সেটেল করে, ওর বাবার মতো সেটেল করে আমি তাকে নিয়ে এখানে মানে যাওয়া আসার পরেই থাকবো। আমি ওখানে থাকার জন্য একদম এগ্রি না। এবং আমার কাছে সবচেয়ে বেশি মনে হয় যে যারা গানের মানুষ, স্পেশালি সবসময় মাইক্রোফোন, আমি জানি ওখানে আপনি নিয়মিত হয়তো গানও করছেন, কিন্তু তারপরও বাংলাদেশে যে গান করার ব্যাপারটা, বাংলাদেশের অডিয়েন্সের সামনে এসে গান করার যে ব্যাপারটা, এটা তো মিস করেন অনেক বেশি মিস করেছি আর কি। সেই ছোটবেলার কথাটা একটু শুনে। একদম ছোটবেলা থেকে গানের সাথে আপনি? একদম ছোটবেলা থেকে আসলে গানের সাথে আমি, কারণ আমার বাবা ওস্তাদ মির্জা গোলাম রসুল, উনি মানে ছোটোকাল থেকেই দেখতাম যে ওনার বিভিন্ন একাডেমি হোক, বাবা রেডিওর মিউজিক প্রডিউসার ছিলেন, সেখানে উনি অনেক ওনার ছাত্রছাত্রীদেরকে নিয়ে ওখানে গান আর কি করতেন, অডিশন নিতেন, শিল্পকলার শিক্ষক ছিলেন। মানে আমার বাবা মিডিয়াতে মোটামুটি ভালোভাবেই, ওনার খুব ভালো দাপট ছিলেন। তো উনি যতদিন আর কি এইভাবে, এর ভিতরেই আমি ছিলাম, গানের ভিতরে। বড় বোন গান করতো, ভাইরা মিউজিক করতো, মানে ফুল মিউজিক ফ্যামিলি। ওর ভিতর থেকে তো গানের প্রতি ভালোবাসা আসবেই, মানে আমি চাইলেও অন্যদিকে আমার যাচ্ছিল না, গানের ভিতরেই আর কি। সঙ্গীত পরিবার হওয়ায় আপনার আরো আসলে ছোটবেলা থেকে গানের মধ্যে বড় সাপোর্ট, একটা ভালোবাসা, অন্যরকম একটা এনভায়রনমেন্ট। এই যে 20 মাস পর যখন বাংলাদেশের মাটিতে প্রথম নামলেন, আমি শুনেছি যে শিল্পীদের বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের গান মাথায় আসে। আপনার কোন গানটা প্রথম মাথায় এলো? দেশে আসার পরে আমার আসলে ঠিক মনে পড়ছিল না যে কোন গানটা আমার মাথায় আসতেছিল, কিন্তু আমার নতুন একটা গান আমি মিউজিক ভিডিও করব, ওই গানটা আমার মাথার ভিতর ঘুরতেছিল যে এসেই এই গানটা মিউজিক ভিডিও করব, ওটা ঘুরতেছিল। সেটার কাজ কি এগিয়েছে? কাজ আসলে মিউজিক ভিডিওর জন্য আমি প্রিপারেশন নিয়েছি অলরেডি। আমি ডায়েট করে একটু হালকা পাতলা সাইজ হলাম, কারণ আমেরিকার পানিই মোটা, খেলেই মানুষ মোটা হয়। কি বলেন? হ্যাঁ, নিউ ইয়র্কের পানি অনেক ফ্যাট মনে হয়, চুলও পড়ে যায়, আবার মানে এত পিউরিফাইড চুলও পড়ে, আবার তোমার মানে খেলেই মোটা হয়। মানে আমি আমেরিকায়
মনে আছে যে আমি ধরো অনেক ডায়েট করতেছি, একবেলা ভাত খাইতেছি, অন্য বেলা একটু রুটি, একটু মানে একটু কম কম খাবার খাচ্ছি, তারপরেও আমি মোটা হয়ে যাচ্ছি। এই জন্য চিন্তা করলাম যে বাংলাদেশে আসার পরে আমি একটু অল্প খেলে ওই যে ঘাম হচ্ছে, বার্ন হচ্ছে, আচ্ছা, যার আচ্ছা। কারণে একটু সাইজ হলাম যে মিউজিক ভিডিওতে অ্যাটলিস্ট আমাকে যেন সুন্দর লাগে। এই মুহূর্তে যদি কোনো গানের কথা বলা হয় তাহলে কোন গানটা মাথায় ঘুরছে, যেটা আমাদেরকে 2 লাইন শোনানো যাবে? ও সাইজির একটা গান মাথায় ঘুরতেছে, আচ্ছা, সেটা হয়তো বা একটু করে শোনাতে পারি। একদম প্লিজ শুনে ফেলি আমরা। সে কি আমার কবার কথা, আপন বেগে আপনি মুড়ি, সে কি আমার কবার কথা, আপন বেগে আপনি মুড়ি। ও মোর গৌরে সেরি দে বসে, গৌরে সে হৃদে বসে, করলো আমার মন চুরি, সে কি আমার কবার কথা, আপন বেগে আপনি মুড়ি। চমৎকার। আমি শুরুতেই আপনার ইন্ট্রোডাকশনে বলছিলাম যে সবাই তো গান করেন, কিন্তু কিছু কিছু মানুষের গানের মধ্যে একটা আলাদা শক্তি থাকে। তাই আপনি কি আমি তো খুলনার চেষ্টা মেয়ে করি। বলেই লালন সাহেজের প্রতি এতটা ভালোবাসা, কিংবা লালন সাহেজের গানগুলোর না, প্রতি? এটা হচ্ছে আমার বাবা যেহেতু ফোক সিঙ্গার ছিলেন, আর আমাদের দাদাবাড়ি কুষ্টিয়া, আমাদের জন্মস্থান খুলনা। তো আমার বাবা যখন যুদ্ধের পরপর উনি খুলনায় সেটেল হন, তখন আর কি আমার বাবা এমনি বিভিন্ন ভাওয়াইয়া মানে ফোক, তারপর হচ্ছে ভাটিয়ালি, এগুলোই শেখাতেন। নজরুল সঙ্গীতও উনি শেখাতেন খুব ভালো, দেশের গান। তো আমার ফোক গানের প্রতি ভালোবাসা আসলে যখন আর কি বাবা ফোক গানগুলো উনি তাৎপর্য দিয়ে শেখাতেন, তো ওই তাৎপর্যগুলো না তখন আমাকে খুব টাচই করতো, মানে খুব আমি আবেগী হয়ে যেতাম। আহারে, এই গানের এই কথা এত কষ্টের, এত ভালো, ওর মানে তখন থেকেই আর কি আমার ভালোবাসা এই গানগুলোর প্রতি। আচ্ছা, আর আমি আসলে গানগুলো গাই হচ্ছে তাৎপর্য জেনে, মানে আমি কোন একটা গান, যে কোনো গানই হোক না কেন, আমি হুট করে গানটা করতে যাই না, আগে তাৎপর্য বুঝি, তারপরে গানগুলো গাই, যেন সেটার আমি তখন অর্থটা- ফিলে গাইতে পারি, যার কারণে। একদম। তারপর তো অনেকগুলো বছর হয়ে গেল আপনার নিজের ব্যান্ড রেশমি এবং মাটি। মাটি, হ্যাঁ। বা রেশমি অ্যান্ড মাটি। রেশমি অ্যান্ড মাটির আসলে বেড়ে ওঠাটা কিভাবে, কখন মনে হলো যে আমি একটা ব্যান্ড ফর্ম করতে চাই? আমি আসলে যখন খুব ছোট ছিলাম তখন থেকে এলআরবি, অরফেস, মাইলস, এনাদের গান আমি খুব শুনতাম, কারণ আমার বাসার আশেপাশে যারা ছিল আমার বড় ভাইরা, মানে বড় বোনের ফ্রেন্ডরা, ওরা সব এই গানগুলো শুনতো। তো আমার ভিতরে না ওই যে গিটারের ডেস্টেশন, যখন গিটারের লিডগুলো বাজে, ওই একটা অন্যরকম দুর্বলতা ছিল যে ব্যান্ড মানে তো একটা প্যাক্ট, তো জিনিসগুলো ভুলভাল বাজাইলেও একসাথেই সবাই ভুল বাজায়, আর সবাই একসাথে একই বাজায়, জিনিসটা না অন্যরকম একটা সাউন্ড ব্যান্ডের। তো ওই তখন থেকে আমার একটা চিন্তা ভাবনা ছিল যে আমারও একটা ব্যান্ড হবে, আমাদের একটা অন্যরকম সাউন্ড হবে, মানে ওইটা অন্যরকমই। কমার্শিয়াল সিঙ্গারদের দেখবেন একরকম একটা সাউন্ড, রাইট, আর যারা ব্যান্ডের ব্যান্ড করে একরকম। ওদের একরকম একটা সাউন্ড। তো ব্যান্ডের প্রতি দুর্বলতা আমার ছোটকাল থেকেই ছিল, যার কারণে আমি যখন খুলনাতে ছিলাম তখন আমি হয়তো বা কমার্শিয়াল ব্যান্ড হিসাবে ওইভাবে কাজ করতাম। দেন আমি ঢাকায় আসি, পাওয়ার ভয়েসের রিয়েলিটি শো শেষ হয়, তখন আমার অ্যালবামের কাজ যখন চলে, আমি তখন মীর মাসুম ভাইকে বললাম যে ভাইয়া, আমার তো খুব শখ আমার একটা ব্যান্ড থাকুক, তো আমি চাই যে আমার একটা ব্যান্ড হোক। দেন তখন থেকে রেশমি ও মাটি আমার অ্যালবাম দিয়েই আমার ব্যান্ড ফর্ম করা। এখন আপনারা কি দেশের বাইরেও পারফর্ম করছেন, মানে ব্যান্ড সহ কি ব্যান্ড পারফর্ম সহ করা হয়? মোটামুটি আমার অনেকগুলো দেশ পারফর্ম করা করা শেষ। শেষ। আমি অলরেডি ইউএসএতে আমার
3জন মিউজিশিয়ানের অলরেডি ভিসা করিয়ে আমি তাদের সাথে পারফর্ম করেছি। কারণ কি আমি জানি যে একা মানেই বোকা, অতএব একা হওয়া যাবে না, সবাইকে নিয়ে সবাইকে নিয়ে একসাথে থাকতে হবে। আমেরিকাতে কিন্তু বাংলাদেশি কমিউনিটিটা এখন অনেক বেশি স্ট্রং, ওখানে শো অনেক বেশি হয়, ওখানে বাংলাদেশি আর্টিস্টরা এখন অনেক বেশি যাওয়া আসা করছে। আমি আপনাদের মধ্যে কি কোনো ক্ল্যাশ হয় কখনো, ওখানে যারা বাংলাদেশি আর্টিস্ট আছেন আর্টিস্টের মধ্যে কখনো কোনো ক্ল্যাশ হয় কিনা, বা আপনাদের মধ্যে ইন্টারনাল বন্ডিংটা কেমন? আমার আসলে আমার গানটা একটু ডিফারেন্ট তো, আর মিউজিকের টেস্টটাও একটু ডিফারেন্ট, যার কারণে আমার কারোর সাথে কোনো ক্ল্যাশ হয় না। কারণ যারা ফোক করতেছে ওরা তো পিওর ফোক, ওই দোতারা, বাঁশি, ম্যান্ডোলিন, একটু ঢোল। তো আমার কথা হচ্ছে যে ঠিক আছে তোমরা গাও, একই গান ও করতেছে হয়তোবা আমার জনরাটা একটু আলাদা, একটু রক ফিউশন, তো আমি সবার থেকে একটু আলাদা। ওরা একদিকে সবাই গান করতেছে, আমি একটু আলাদা, ডিফারেন্ট টেস্ট দেওয়ার চেষ্টা করছি। তো আমার মনে হয় মানুষজন আস্তে আস্তে নিচ্ছে এই জিনিসটা, মানে হুট করে তো যে কোনো জিনিস খাওয়ানো যায় না, ওইটা আস্তে আস্তে ওইটা আর কি বিল্ড আপ হচ্ছে। তো আমার মনে হয় যে এখন ভালো হচ্ছে। কারণ এই প্রশ্নটা কেন আমার মাথায় আসলো, আমি অনেক সময় ওখানে যারা অবস্থান করছে অনেকের সোশ্যাল মিডিয়াতে পোস্ট দেখি, জানি না কার সঙ্গে কিরকম আসলে কি লেগে যায়, কিন্তু কখনো কখনো মনে হচ্ছে যে এইটুকু একটা কমিউনিটি, ওখানে মাত্র কয়েকজন শিল্পী, তাদের মধ্যেও কেন এত ক্ল্যাশ? এটা হয় কারণ আমি প্রথম যখন গিয়েছি, আমার যাওয়ার পরে কিছুদিন আর কি যাওয়ার পরেই দেখলাম একজন সিনিয়র আর্টিস্ট, সে আসলে তার জায়গা থেকে তো সে অন্য জনরার গান করে, সে আমি বলবো সে আধুনিক ফিল্মের গান করেন। তো সে হুট করে কথাবার্তা ছাড়া আমাকে নিয়ে একটা স্ট্যাটাস দিল। তো এখন তার সাথে তো আর আমার কোনো কম্পিটিশন নেই, এখন সে সেদে পড়ে আমার লেজে পাড়া দেবে আর আমি চুপচাপ বসে থাকবো। তো আমি কোনো রেসপন্সই করিনি, আমি জাস্ট শাউট, আমি বললাম তোমার বিচার আল্লাহ করবে, এবং তুমি যে সবার পিছনে লাগো, তোমার ক্ষতি তুমি নিজেই ডেকে নিয়ে আসছো। দেন আমি দেখলাম কিছুদিন পরে ও পুরো বাঙালি কমিউনিটিতে ও পুরো ব্ল্যাক লিস্ট। মানে এই জিনিসটা হয়েছে কি, মানে আমি যে চুপচাপ ছিলাম, আমি ওকে কোনো পাত্তাই দিইনি, রেসপন্সই করিনি, সে হোক সিনিয়র। আর আমি তো এমনি একটু তার ছিঁড়া টাইপের, বাংলাদেশে তো বাংলাদেশে হলে হয়তোবা তার চুল একটাও থাকতো না, আমি যে করে হোক ছিঁড়ে ফেলতাম। কারণ আমি তোমার সাথে আমার কোনো কন্ট্যাক্ট নাই, তোমাকে আমি রেসপেক্ট দিচ্ছি, তোমাকে আমি যতটুকু সম্মান দিলাম, তার বিনিময়ে তুমি আমাকে নিয়ে তো এসব বলতে পারো না। কোনো কারণ ছাড়াই কি? কোনো কারণ ছাড়াই নাকি কোনো শো নিয়ে কোনো ক্ল্যাশ হয়েছে ইন্টারনাল, হয়তো আপনি ওনার শো নিয়ে নিয়েছেন? সে হচ্ছে আমার লাইফে কখনো এরকম রেকর্ড ছিল না যে কারোর সাথে আমার কোনো ক্ল্যাশ কিংবা ঝগড়া কিংবা কোনো দিন কোনো একটা ঝামেলা হয়েছে। কারণ আমাদের ফ্রেন্ড সার্কেলরা সবাই আমরা একসাথেই, ধরো পাওয়ার ভয়েসের আমরা একসাথে বের হয়েছি 11 জন, 11 জনের সাথে আমার বাদাবাদি হয়নি। আর তুমি তো বাইরের, তুমি তো অন্য জনরার একজন আর্টিস্ট, তা তুমি নিজেকে অনেক চালাক ভাবলে তো আর হবে না। এখানে পয়েন্ট আছে যে আমার জনরা তো সেম না, আপনি তো একটা ভিন্ন জনরার গান করেন। এখন তার কথা হচ্ছে যে ইয়াং তোমরা এসে, এবং তার কথার অন্য জায়গাও সে অন্য বিভিন্নভাবে বিভিন্ন স্ট্যাটাস আর কি দেয়, হ্যাঁ লাফালাফির গান করলেই কি সিঙ্গার হয়ে যায়, হ্যাঁ জাত শিল্পী হওয়া লাগে, হ্যান হওয়া লাগে, ত্যান হওয়া লাগে। আমি জাত শিল্পী না তুমি জানো কি করে? তুমি কি আমার বাবার মতো ওস্তাদের ঘরে জন্ম নিছো? হ্যাঁ, আমার তো মার পেটের থেকে পড়েই আমার রক্তে রক্তে গান। আর আল্লাহ তো আমাকে মানে গড গিফটেড একটা ব্যাপার থাকে না, সেটা তো আল্লাহ সেটাও আমাকে দিছে। তাহলে তুমি আমার ধারে না এসে তো বারেও তো তোমার আসতে হবে। এখন তুমি ধারেও কাটতেছো না, বারেও কাটতেছো না, এখন তুমি চিল্লায় মার্কেট তো আর নিতে পারবো না। আমি বুঝতেছি না কোথায় প্যাচটা লেগে গেল। হ্যাঁ, প্যাচটা আসলে সে লাগাইছে, এখন সে অনেক ভাবে চেষ্টা করতেছে অনেক মানুষকে দিয়ে যে আমার সাথে মিলচল করার জন্য। তো আমি আবার একটু এই হয়তোবা খুলনার মানুষ একটু মাছ টাছ বেশি খায়, তো ঘাড় মার একটু তেড়াই আছে। আচ্ছা, তো অলমোস্ট এই যে ধরো 20 মাস কিন্তু পার, জি আমি বলছি সে যেখানে থাকবে তার ছায়াও বাড়াবো না। এখনো পর্যন্ত কন্টিনিউ আমি ওটা রাখছি, এবং জানি না মৃত্যুর রাত পর্যন্ত থাকবে কিনা। আমি তাকে ক্ষমা করে দিছি, কিন্তু সে যেখানে আমরা থাকবে আসলে কাকে নিয়ে কথা বলছি এটা কি আমরা ডিসক্লোজ করব? আমরা বলতে চাই না, সে যদি কখনো দেখে সে জানবে।
আচ্ছা, এই যে একটা প্রসঙ্গ কিন্তু এর ভেতরে এসে গেল হ্যাঁ। যে মডার্ন ফিউশনটা যারা করে, ধরেন আপনি ফিউশন গান করেন, আপনি ফোক গানই করছেন কিন্তু আপনার মতো করে মডার্ন ইনস্ট্রুমেন্ট অ্যাড করে, এই জিনিসটাকে বাংলাদেশের একটা শ্রেণী খুব পছন্দ করে, হ্যাঁ। স্পেশালি ইয়াং জেনারেশন হ্যাঁ, যারা। হ্যাঁ। আমরা স্কুল, আমরা- আমি কলেজ, ব্যক্তিগতভাবে ইউনিভার্সিটি, পছন্দ করি, হ্যাঁ। আমার ভালো লাগে, আমারও মানে ভালো আমার লাগে। কাছে শুনতে ভালো লাগে। আবার আমি যখন একদম কুষ্টিয়া গিয়ে লালন সাইজির ওই অথেন্টিক গানটা শুনছি, কোনো একজন থাকে না যে বাউলের কাছ থেকে শুনছি, তখন কিন্তু আবার ওটাও আমার কাছে ভালো লাগছে, ওটা ওইটার মতো করে ভালো হ্যাঁ, লাগছে। হ্যাঁ। আমি সব ধরনের গান শুনি, কিন্তু একটা শ্রেণী আছে যারা কেন ফিউশন ওইভাবেই গাইতে হবে, হ্যাঁ। এই জিনিসটা নিয়ে ওনারা ধরে রাখেন, ওনারা হ্যাঁ। পছন্দ করেন না, এবং ওনারা এই ধরনের কথাবার্তা বলেন হ্যাঁ, যে হ্যাঁ। তোমরা নাচানাচির গান করছো বা ব্লা ব্লা ব্লা, এই ধরনের কথাবার্তা বলেন। এখানে আপনার আসলে অবস্থানটা কি, আপনি কিভাবে ডিল করেন জিনিসটাকে? এটা আসলে আমি তখন তাদেরকে বলি যে দেখেন, আমার গায়কিটা তো পিওর, আমার গায়কের ভিতর তো ভেজাল নেই। হয়তোবা আমি জিনিসটা আমার ভয়েস দিয়ে অন্যরকম শোনা যাচ্ছে, কিন্তু গায়কি যেগুলো কাভার সেগুলো তো একেবারেই পিওর, শুধু মিউজিকটা মডার্ন। আচ্ছা, এইটাই আমি তাদেরকে বলি যে আরেকটা ব্যাপার আছে, আপনাকে তো সব জেনারেশনের জন্য গাইতে হবে। সেটা তো আমি করি, কারণ এটা- আমার অ্যালবামের গান যেগুলো আছে মোটামুটি সব জেনারেশনের জন্যই আছে। Exactly. তো একটা সিঙ্গার হিসাবে ভার্সেটাইল তো আমার থাকতেই হবে। Right. পিওর ফোক, ভাওয়াইয়া এগুলো তো আমার গাইতেই হবে, গাই সেভাবেই গাই, মডার্ন করে আর কি গাই। মানে আমার কাছে Musicটা প্যানেল modern থেকে থাকবে। আসছে আপনি অনেক ভালো মিমিক্রি করতে পারেন, যদিও আমি আপনাকে ব্যক্তিগতভাবে না, অত না, চিনি না। না, যারা চেনেন তারা না, না, বলছেন আমি ভালো আপনি মিমিক্রি অনেক করতে ভালো পারি না, মিমিক্রি করতে মিমিক্রি পারেন। করতে পারি না, 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 মিমিক্রি করতে পারি না। এটা আমি কিন্তু খুব অথেন্টিক নিউজ আসছে আমার কাছে, আপনি পারেন না, 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 একটা কারো বিশ্বাস মিমিক্রি করেন। করে দেখান। না, আমি মিমিক্রি করতে পারি না, বিশ্বাস। আপনাকে বিশ্বাস করব? হ্যাঁ, না, বিশ্বাস করতে হবে। প্যানেল থেকে বলছে না, আমার হাতে কিচ্ছু নেই। একটা কারো মিমিক্রি করা যায় না, একটু দেখি। আপনি সবচেয়ে ভালো মিমিক্রি করেন কার? বাচ্চু ভাইয়ের? না, তাহলে প্রশ্নই আসে না। তাহলে কার মিমিক্রি আমি সবচেয়ে ভালো কারোর, করেন? মানে আমার সিনিয়র যারা, আমি কারোর মিমিক্রি করি। তাহলে জুনিয়র কারোর অথবা সমসাময়িক কারোর? আমি আসলে কারোর মিমিক্রি করি না, খালি যে আমার লেজে পাড়া দিয়ে গ্যাঞ্জাম করছে তাকে একটু করতে পারি। আরে প্লিজ, আমি এটাই চাই। আমি নাই আচ্ছা, ওকে, বলি। চলেন, ঠিক নাই আছে। বলি। তাহলে আমরা নাম বলবো না, কিন্তু আমরা মিমিক্রি দেখে বুঝবো যে আমি অন্তত বোঝার চেষ্টা করতে চাই যে কে উনি, দেখি বুঝতে পারি। আচ্ছা ভাইয়া, ওরা না আসলে কিভাবে যেন গানটা করে বুঝলেন, ওরা এই যে গানটাকে, এই যে মিউজিকটাকে এমনভাবে করে, এটা না সিনিয়ররা নিতে পারে না, কোনোভাবেই না, বুঝলেন ভাইয়া। ওরা আসলে ইয়াংদের গান শোনাবে, ওরা কি সিনিয়রদের গান শোনাতে পারবে বলেন? ওরা কি এই যে আধুনিক বাংলা, ভারতীয় বাংলা গান, ওরা কি সব পারবে? ওদের গান একটা শ্রেণীর গান শোনে, আর এখানে তো আমেরিকাতে ওরা চলেই না, শুধু লাফালাফি করে গান করলে হবে বলেন ভাইয়া? মানে একটা আল্লাহ, আমি পোস্টার বুঝি যদি নাই। দেখে, একটা পোস্টার যদি দেখে, মনে করো আমরা সবাই আছি, প্রতীক আছে, আমি আছি, আরো বিভিন্ন ব্লা ব্লা আর্টিস্ট, সে যেই হোক, ওরা কেন থাকবে ভাইয়া? আমি না আপনাদের কাছের মানুষ ভাইয়া, আমি তো থাকবো। আল্লাহ, ওরা কি আপনাকে গান শোনাতে পারবে বলে? এইভাবে আর কি। আমরা এবারে অন্য প্রসঙ্গে যাই। হ্যাঁ, চলো। আমরা এবার যেহেতু আয়না, অনেক কিছুই জিজ্ঞেস করা হবে, আর আমি একেবারে স্ট্রেট ফরওয়ার্ড একটা মেয়ে, আমার সেটা আমি ভিতরেও বুঝতে যা, পারছি, আমার মনেও তা, সেটা আমার আমি- মুখেও তা। আমি বুঝতে পারছি, সেটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। তো এবারে একটু যে প্রসঙ্গে আসে, আপনি এর মাঝখানে যেই সময়টাতে দেশে ছিলেন না, হ্যাঁ। অনেক কিছু হয়ে গেছে, হ্যাঁ। স্পেশালি আমাদের বাংলাদেশের পলিটিক্যাল ভিউ তো টোটালি চেঞ্জ হয়ে গেছে। আপনি সব দূর থেকে বসে বসে হ্যাঁ, দেখেছেন, দেখেছি। আপনার কোনো মতামত আছে কিনা যা কিছু হয়ে গেল সবকিছুর উপরে? আমি আসলে পলিটিক্যাল বিষয় নিয়ে মাথা ঘামাবো না, কারণ এত আমার বুদ্ধি হয়নি। আমাকে আমার এক ফ্রেন্ড বলে, কিরে তুইও গেছোস, দেশের সরকারও পইরা গেছে, নতুন সরকার আসলো, আবার তুইও যাইতেছিস, আরও একটা নতুন সরকার আসলো, 3 জন চেঞ্জ হইলো, তুই সব নামাই ফেললি, তুই সব উঠাই ফেললি। আমরা কি গান বাংলা নিয়ে একটু কথা বলতে পারি? হ্যাঁ, হ্যাঁ, 100%। গান বাংলার সঙ্গে সম্পৃক্ততা বাংলাদেশের অনেকগুলো শিল্পী ছিল, সব আপনারা শিল্পীরই ঘরোয়াভাবে ছিল, আড্ডা হ্যাঁ। দিতেন, গান করতেন, তাদের একটা বোধহয় কন্ট্রাক্টের আন্ডারে আপনারা কাজও করতেন যতদূর আমি জানি। কন্ট্রাক্ট, আসলে গান বাংলার একটা ইভেন্ট ম্যানেজমেন্ট ছিল গ্যালাক্সি। আচ্ছা, তো গ্যালাক্সির আর্টিস্ট ভাইয়া জিজ্ঞেস করেছিল যে তোমরা হবা কিনা,
তো আমি বললাম যে ভাই আমরা কি গ্যালাক্সির আর্টিস্ট না হতে পারলে কি আমরা শো করতে পারবো না? বলছে হ্যাঁ পারবা, তোমরা ইন্ডিভিজুয়াল যেভাবে আছো সেভাবেই পারবা। গ্যালাক্সির হলে হয়তো বা শোগুলো গান বাংলাতে আসবে, তখন ওইটা তোমাদের বাজেট একটা ধারণ করে দেওয়া হবে, ওই বাজেট অনুযায়ী তোমরা শো করতে পারবা। আচ্ছা, কিন্তু গান বাংলার যে শোগুলো আসবে তখনও হয়তো বা তোমরা করতে পারবা। তা আমি বললাম ভাইয়া অনেকজন তো মনে করেন আর্টিস্টের সাথে কথা বলতে চায়। মনে করো সাপোজ আমারই খুলনার আমার কোনো একটা চাচা event-এর হোক, জন্য। আমার যারা সার্কেল হোক, ওরা যখন আমাকে শো দিবে ওরা তখন তো হয়তো বা ম্যানেজার কিংবা আরেকজনের সাথে কথা বলতে চাইবে না। তো সেই ক্ষেত্রে আমি গ্যালাক্সিতে থাকলে আমি তখন এই কথাগুলো ওরা বলতে চাবেও না, আমার শোগুলো তখন আসবেও না। তখন আমি ভাইকে বললাম যে ভাইয়া তাহলে আমি গ্যালাক্সির আন্ডারে হতে চাই না, আমি ইন্ডিভিজুয়াল থাকতে চাই। হয়তো বা যেগুলো আসলো গ্যালাক্সির আন্ডারে আপনাদের হলে আমাকে দিবেন, নাহলে আমি যেভাবে আছি ইন্ডিভিজুয়াল সেভাবেই থাকবো। আপনি কি ইন্ডিভিজুয়ালি ছিলেন? হ্যাঁ। কখনো গ্যালাক্সির আন্ডারে যান না। নাই? কিন্তু গ্যালাক্সির আন্ডারে অনেকে কাজ করেছেন, আপনার কাছে কি মনে হয় তারা কি বেশি বেনিফিটেড? ঐশী, লুইপা, রাইট, এই তিনজনই ছিল আমার মতে, আর কেউ আচ্ছা। ছিল না। তারা কি তাদের ক্যারিয়ারে বেশি বেনিফিটেড আপনাদের চেয়ে ওই না, সময়টাতে? আসলে গ্যালাক্সির বিষয়টা হচ্ছে একটা ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম, তো একটা আর্টিস্টকে যেভাবে তারা ধরেন ইন্ডিয়াতে কি ছিল, ইন্ডিয়ান যে কোনো আর্টিস্ট আসলে কিন্তু ওদের ওই মিডিয়া পার্সন যে থাকে তার মাধ্যমে একটা এজেন্সির আসতে হয়। মাধ্যমে আসতে হয় তাদের তো ওরা ম্যানেজারের গ্যালাক্সিটা একটা এজেন্সি ছিল, মাধ্যমে। আচ্ছা, যার কারণে শো যেটা আসার সেটা তো আসবেই, সেটা গ্যালাক্সির মাধ্যমে হোক আর ভাই ব্রাদারের মাধ্যমে হোক, আসতোই। তো কিন্তু আমার সবকিছু মিলিয়ে রেশমি আপু আপনার কমেন্ট কি যে এই যে এন্টায়ার গ্যালাক্সি এবং গান বাংলার যেই প্রক্রিয়াটা বা যে আধিপত্য ছিল, সত্যি কথা বলতে আধিপত্য তো ছিল ডেফিনেটলি। আসলে বিষয় তখন কি ছিল যে একটাই তো মিউজিক্যাল চ্যানেল ছিল, রাইট, তো তার তো একটা গ্রহণযোগ্যতা আলাদা ছিল গান বাংলার। আর আমি মনে করি যে এটা থাকা উচিত, তো পুরো একটা গানেরই চ্যানেল ছিল, তো সব সব চ্যানেলই পাইতো। আসলে আমি তো দেশ টিভির হয়েও অনেকগুলো কনসার্ট করেছি, ওপেন কনসার্ট। তারপরে এশিয়াটেক যারা ছিল ওদেরও বিভিন্ন ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করেছি। তো একটা পর্যায়ে এসে দেখলাম কি যে একটা টিম হয়ে গেছে, গান বাংলার একটা টিম, এশিয়াটেকের একটা টিম, আরও বিভিন্ন মানে টিম ওয়াইজে তখন আর কি প্রোগ্রামগুলো হতো। মিউজিকের ক্ষেত্রে যদি আমি বলি, সঙ্গীত শিল্পীদের যে একটা দল হয়ে যাওয়া বা যা গান বাংলা কিংবা গ্যালাক্সির আন্ডারে যারা কাজ করছিলেন, তারা আপনাদের ওপিনিয়নটা কি আপনার কাছ থেকে জানতে চাই, যে আপনারা কি আসলে বেনিফিটেড? 100% বেনিফিটেড ছিল, Okay. প্রত্যেকটা আর্টিস্টে ছিল। আর শুধু গ্যালাক্সির আর্টিস্ট বলে না, আমি তো দেখেছি যে যখন 100 সিঙ্গারের প্রজেক্ট ছিল, এরকম তো ভাইয়া প্রায় বাংলাদেশের সব শিল্পীরাই ওখানে কাজ করেছেন। কেউ যদি বলে যে আমি কাজ করতে পারিনি কিংবা কিছু, তাদের ভিতরে তাদের পার্সোনাল ইস্যু ছিল, কিন্তু আমি দেখেছি সব আর্টিস্টই কাজ করেছে। আর শিল্পীদের আসলে কোনো দল হওয়া উচিত না, শিল্পীদের আসলে সব দলেই থেকে গান গাওয়া উচিত। মানে কিছু কথা থাকে না যে ও ওই দলের, ও তো ওই দলের, ও আসলে এই দলের। তুমি কালকে তো ওই দলেই তুমি খেলছো, আবহানী টিমে, আজকে তুমি মোহামেডানে কেন তুমি খেলতেছো? খেলতেছো। তো এটাই তো হয়, শিল্পীদের বিষয়টাও তাই। গান বাংলা কিংবা গ্যালাক্সির ডেফিনেটলি হয়তো কিছু ডার্ক সাইড ছিল, আমি এই ব্যাপারগুলোতে যেতে চাই না, না কিন্তু এটা আমিও যেতে চাই না। আমার দেখা মতে আমি কখনোই কোনো ডার্ক দেখি, আপনার চোখে পড়ে না। আমার চোখে পড়েনি। এই যে আর এটা এতগুলো আমি বিশ্বাসও মানুষের করি না। সঙ্গে ছিলেন, ধরেন তাপস সাহেবের কথা যদি বলি, এতগুলো মানুষের হয়তো মাথার উপরে ছিলেন, এই মানুষটাকে যখন গ্রেফতার করা হলো, হয়তো ডেফিনেটলি কোনো না কোনো কারণ দেখিয়ে গ্রেফতার করা হয়েছে, অনেকেই পাশে ছিলেন না, অনেকেই দেখা গেছে যে তার সঙ্গে ছবিগুলো ডিলিট করে দিচ্ছেন, কিন্তু আপনার অবস্থানটা কি? আমি আসলে ব্যক্তিগতভাবে তাপস ভাইকে অনেক ভালোবাসি, আমার বড় ভাই, সে আমার গার্জিয়ান মিউজিক ইন্ডাস্ট্রির। আমি বলবো অনেকগুলোই গার্জিয়ান ছিলেন, যেমন পাওয়ার ভয়েসে তানভীর খান ছিলেন, তারপরে মীর মাসুম ভাই, তারপরে তাপস ভাই। তো কিছু মানুষের কারণে হয়তোবা আমি রেশমি, আমাকে অনেক মানুষজন চেনে। বিশেষ করে আমার পাওয়ার ভয়েস থেকে বের হওয়ার পরে আমার মৌলিক গান, প্রথম পাওয়ার প্রজেক্টের যে গানটা নিন্দুকের মুখে পড়ুক ছাই, গান বাংলা টিভিতে তখন তাপস ভাই আমাকে ওইভাবে চেনেও না। আচ্ছা,
তো তখন দেখতাম যে ঠিক 30 মিনিট 35 মিনিট 40 মিনিট 45 মিনিট পরপর নিন্দুকের মুখে পড়ুক ছাই গানটা চলতো। তো তার সাথে তো আমার কোনো যোগাযোগ নেই, সে তোমার গান ঠিকই তার ভাল লাগছে, সে গানটা অন এয়ার করছে অনেকবার। তো ভালো লাগাটা আসলে মানে আমি বলতে চাই ভাইয়া অ্যাজ এ মিউজিশিয়ান হিসেবে গুড মিউজিশিয়ান, মানুষ হিসাবেও অনেক ভালো, কিন্তু কেন যে হলো আমি তার কোনো কারণ খুঁজে পাই না। হয়তো বা হয়েছে যে ভাইয়া যখন মিউজিক করেছে, শোস করেছে, অনেক মানুষের চোখে লেগে গেছে, হয়তো বা আছে না যে বলে যে খাজনা ইন্টারনাল থেকে কিছু বাজনা আছে, বেশি। সেগুলো হয়তো সামনে আসবে বা জানতে হ্যাঁ, পারবো আমরা যে না বিষয় হচ্ছে যে এটা আসলে আমি জানি না কবে সত্যতা কি না, কিন্তু আমার দেখা মতো তো আমি কখনো ভাইয়ার খারাপ কিছু দেখিনি, কারণ ওই ফ্যামিলিটার সাথে আমি আসলে ভাইয়ার বোন হিসাবেই ছিলাম। সিঙ্গার হিসাবে তো আমি ছিলামই, কিন্তু সে আমাকে অ্যাজ এ বোন হিসাবে ট্রিট করেছে, যে আদর স্নেহ আমি, আমার মেয়ে, আমার হাজব্যান্ড, আমার ফ্যামিলি, ওইটা আমরা পেয়েছি। আর আমি হয়তোবা মৃত্যু রাত পর্যন্ত ভাইয়াকে ওই সম্মানটাই, ওই যে আসনে তাকে বসিয়েছি ওইটাতেই আমি বসায় রাখবো। আর কি বলবো, মুন্নি ভাবি একজন ভালো মানুষ, ভাবি ভাইয়ার সাথে উনি অনেক বিষয়ে ভাইয়াকে সাপোর্ট করেছেন। আমি চাবো যে যেই ভুল ধারণাগুলো মানুষের ভিতরে আছে ওগুলো যেন সামনে আসে। কি বলবো, যে আমি চাই যে সবাই আসলে যারা মিউজিক নিয়ে আছে তারা সবাই ভালো কাজ করুক ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। যেহেতু আমরা নিন্দুকের মুখে পড়ুক ছাই নিয়ে ছাই, কথা বলছি, এটা আমরা ছাই কি ফেলে। শুনবো দু লাইন একটু গানটার কথা যখন একটু করে আসছে? শোনাই, হ্যাঁ। হ্যাঁ, ওকে। মন বন্দরে মন ভিড়িলে, প্রেমনলে বুক পুড়িলে, মন্দে বলে জাত গেল ভাই, কলিকালের আর বাকি নাই, সুজন বলে কি আর আসে যায়, নিন্দুকের মুখে পড়ুক ছাই, নিন্দুকের মুখে পড়ুক ছাই, প্রাণের তরে প্রাণ কান্দিলে, ভালোবাসার ঘর বাঁধিলে, প্রাণের তরে প্রাণ কান্দিলে, ভালোবাসার ঘর বাঁধিলে, দুষ্টু জনে বলে হায় হায়, এমন পাপীর মুখ দেখা দায়, মুখ দেখা দায়, সুজন বলে কি আর আসে যায়, নিন্দুকের মুখে পড়ুক ছাই। বাহ, চমৎকার। আমি এবারে চলে যাচ্ছি আপনার কাছে কিছু প্রশ্ন নিয়ে। গান আপনার কাছে পেশা নাকি ভালোবাসা? ভালোবাসা, পেশা দুইটাই। ওকে। জীবনের সবচেয়ে বড় শিক্ষা? জীবনের সবচেয়ে বড় শিক্ষা ছিল হচ্ছে খুব কাছের মানুষের কাছ থেকে কষ্ট পাওয়া। আপনার গানের মাধ্যমে আপনি কোন মেসেজটা মানুষকে দিতে চান? গানের মাধ্যমে আসলে প্রতিটা গান আসলে এক একটা মেসেজ, তো প্রতিটা গানের তো এক একটা তাৎপর্য থাকে, তো ভালো মন্দ, এই যে যুদ্ধ, গান দিয়ে তো আসলে যুদ্ধও ঘোষণা করা যায় একদম। তো আমি আসলে গান দিয়ে সব ধরনের মেসেজ দিতে চাই। ওকে। কখনো কি মনে হয় যে আপনাকে মানুষ ঠিকমতো বুঝতে পারে না? মনে হয়, কারণ আমার টোনটা এমন একটা টোন, মনে হয় রাগ করে বলছেন না? হ্যাঁ, ঝগড়া করতেছি, অনেকজন তাই মনে করে। একটু বোল্ড হওয়ার এই একটা অসুবিধা। হ্যাঁ। আপনার জীবনের সবচেয়ে ইমোশনাল মুহূর্ত এই পর্যন্ত কোনটা ছিল? আমার যেদিন মেয়ে হয়, আমি খুব খুশিও ছিলাম, আবার খুব ইমোশনালও ছিলাম। স্বাভাবিক, প্রথম বেবি আপনার। হ্যাঁ। এই জন্য আপনি কি মনে করেন যে বর্তমানে গানের প্রতি যে ভালোবাসা সেটা কমে গেছে মানুষের, মানে শিল্পীদের মধ্যে? আসলে আমার মনে হয় না, না। কারণ একটা শিল্পী কখনোই গানের প্রতি ইমোশনও কমে যায় না এবং ভালোবাসাও কমে যায় না, মানে যত দিন যায় তত আরও গানের প্রতি ভালোবাসা আরও প্রখরভাবে আর কি জন্মে ওঠে, আমার কাছে তাই মনে হয়। ওকে। নিজেকে ভবিষ্যতে কোথায় দেখতে চান? আপনি ইতিমধ্যে অনেকটা সফল। আমি নিজেকে একজন লিজেন্ডারি সিঙ্গার হিসাবে দেখতে চাই আরও।
আচ্ছা, আপনি কি কখনো একবারের জন্য গান ছেড়ে দেবার কথা ভেবেছেন? না, আসলে ওটা আমি ভাবিনি। কারণ আমার কাছে একবার মনে হয়েছিল, মানে আমার বেবি হওয়ার পরে আমি ঠিকমতো ঘুমাতে পারতাম না, খাওয়া দাওয়াও ঠিক ছিল না। তো আমি যখন ব্রেস্ট ফিড করতাম তখন তো ঘন্টাখানিক পর পর আমার করা লাগতো, আমার ঘুম হতো না। তখন আমি বেশ বেসুরা গাইতাম। তো তখন আমার খুব কষ্ট হইতো। আমি তখন শুধু বলতাম, মানে যারা আমার গানের কলিগ কিংবা সিনিয়র যারা ছিলেন, আমি জিজ্ঞেস করতাম আমি কি আর কখনো ঠিক আগের মতো গান গাইতে পারবো। তখন আমার খুব মন খারাপ হতো এবং আমি খুব আপসেট হয়ে যেতাম যে আল্লাহ, স্ট্রেসফুল ছিল জিনিসটা। হ্যাঁ, মানে আছে না যে একটা গান ধরো 100 গাইতেছি, তখন 80-70 ছিল। এই জিনিসটা তখন আমাকে খুব কষ্টদায়ক ছিল। ওই জিনিসগুলো তখন খুব কষ্ট লাগতো। আপনার কোনো অপূর্ণ স্বপ্ন আছে কিনা? এই যে লেজেন্ডারি সিঙ্গার হিসাবে নিজেকে দেখতে চাই, এটা এখনো পূরণ হয়নি, হবে ইনশাল্লাহ। আপনার জীবনের হিরোকে? আমার বাবা। বাবা। আপনার প্রিয় গায়ককে? অনেকজন। কয়েকজনের নাম বলেন তাহলে। তার ভিতরে আমাদের কলিগ যারা আছে, শামীম হাসান 1 নম্বরে। আচ্ছা। 2 নম্বরে হচ্ছে হাসিব ভাই, উনি আমার অনেক পছন্দের গায়ক। হ্যাঁ। তারপরে হচ্ছে প্রতীক, প্রীতম, ইমন ভাই। আশেপাশে সবার কথাই বলছে। আগের ভিতরে ছিল হচ্ছে কুমার বিশ্বজিৎ দাদা, এন্দ্রকিশোর, এলআরবির বাচ্চু ভাই, শাফিন আহমেদ, তারপরে খালিদ ভাই। আরও অনেক আছে, আমি এখন নাম ভুলে যাচ্ছি। মিজান ভাই অরফেজের। অনেকেই পছন্দের। প্রিয় গায়িকাদের মধ্যে কাদের কথা বলবেন? প্রিয় গায়িকাদের ভিতরে প্রথমে তো রোনা লায়লা ম্যাম, সাবিনা ইয়াসমিন, তারপরে হচ্ছে আপনার শাকিলা জাফর। ওনাদের গান আমি ভালোবাসি, ওনাদের মতো হয়তো বা গাইতে পারি না। আর আমার জনরার হিসাবে আমি যেটা আর কি ওন করি, যাদের গান হচ্ছে আপনার আনুশানা দিল, লালন ব্যান্ডের সুমি আপা আমাদের খুলনার, আর আমাদের সমসাময়িক ঐশী, দোলা রহমান, আরও অনেকেই আছেন, লুইপা, পূজা, আরও ন্যান্সি আপু, কোনাল আপু, কনা আপু। তাদের ভিতরে খুবই ভালো লাগে। সবার গানই আমার আসলে ভালো লাগে। প্রিয় গান, একটা গানের কথা বললে কোন গানটার কথা বলবেন? সব থেকে প্রিয় গান আমার আসলে সব গানই প্রিয়। এইটা আমি সব থেকে প্রিয় আলাদা করে বলাটা কঠিন না? খুবই কঠিন। খুব প্রিয় খাবার? ভাত, মাছ, ডাল, মাছে ভাতে বাঙালি আমরা। প্রিয় জায়গা বা প্রিয় হলিডে ডেস্টিনেশনের কথা যদি বলি, কোথায় এক কথায় ঘুরতে যেতে চান? বাংলাদেশ বলবো নাকি বাইরে বলবো? একটা জায়গা, মানে যেটা আপনাকে 3 দিনের ছুটি দেওয়া হচ্ছে, আনলিমিটেড টাকা দেওয়া হচ্ছে, বা 3 দিন না 7 দিনের ছুটি, আনলিমিটেড টাকা। লস অ্যাঞ্জেলেস। আচ্ছা, প্রেম নাকি ক্যারিয়ার? ক্যারিয়ার। বাবা। প্রিয় রাত নাকি দিন? রাত। স্টেজ নাকি স্টুডিও? স্টেজ। ফেম নাকি পিস? শান্তি। নিজের কথা যদি এক কথায় বলতে বলা হয়, নিজের ব্যাপারে কিছু, আপনি কেমন? আমি একটা ভালো মানুষ। খুব যা বলি মুখের উপর বলি, আমার মনের ভিতর কিছু রাখি না। আমার মনে হয় আমি একটা ভালো মানুষ, আমি কোনোদিন কারোর খারাপ চাইনি। আচ্ছা, আপনি কখনো হাসান ভাইয়ের গান ট্রাই করেছেন? আরকের হাসান ভাই, প্লিজ এই একটা গান একটু শোনান আমাদের। না, আমি আসলে ওনার গান তো আমার খুবই ভালো লাগে। হ্যাঁ, আমার একটা কথায় হাসলাম কেন, আমার তো চুল আগে বেশ বড় বড় ছিল, তো যখন এইভাবে গান গাইতাম অনেকজন মনে করতো হাসান ভাই, ওই জন্য হাসলাম। তাহলে একটু শুনিয়ে দেন। হাসান ভাইয়ের আমার সব গানই ভাল লাগে। আমি আসলে ওনার মতো করে গাইতে পারবো না, আমার গান মনেও পড়তেছে না। সুইটি, এটা তো সবারই ঠোঁটস্থ, এই জন্যই ওটাই মাথায় আসলো। অনেকগুলোই মাথায় আসতেছে, একটু ভাল লাগে,
একটু করে দুইটা লাইন গাই। ওকে, 2টা লাইন। সুইটি তুমি আর কেঁদো না, অভিমান করো না, দূরে দূরে থেকো না, ঘুম আসে না, না রে না ঘুম আসে না, না রে না ঘুম আসে না। হয় জানি না, Thank কখনো you. গাওয়া হয়নি, আজকেই প্রথম হয়তো বা এইভাবে গাইলাম। আমরা যেটা শুনেছি আপনি হিউম্যান রাইটসের উপর একটা অ্যাওয়ার্ড পেয়েছেন, তাই না? সেটা ব্যাপারে একটু জানবো ডিটেলে। ওটা হচ্ছে আমি যখন নিউ ইয়র্কে যাই, তো ওখানে যখন বন্যা হলো, আরও বিভিন্ন যখন অগ্নিদগ্ধ হলো অনেক জায়গা, তখন আর কি ওরা চ্যারিটি ফান্ড আর কি তোলে। তো তখন আমি যখন বাংলাদেশে থাকতাম, আমি সব সময় আল্লাহর রাস্তে খরচ করি, কারণ আমার কি মনে হয় যে এটা তো আসলে আল্লাহ আমাকে এই টাকাগুলো দিচ্ছে, তো এই টাকার উপরে আসলে আমার একার ভাগ না, সবার আছে। তো মানুষ কি করে যে ওই বছর শেষে আর কি সদকা দেয়, তো আমি সারা বছরই দিতে থাকি। আর আমি যেটা মানে আমি মনে করি যে আমার ডান হাত দিলে বাম হাত জানবে না, তো সেটা আমি হয়তো বা প্রতিটা শোধ থেকে কিছু অংশ ওগুলো আমি দিই। এটা আমি বলতে চাই না, তারপর আজকে বলে ফেললাম। তো ওখানে আর কি তখন আমি কিছু ফান্ড আমি দেই, আমার কিছু টাকা আর কি। তখন ওরা যখন হিউম্যান রাইটসের ওরা ছিল, তখন ওরা ওই অ্যাওয়ার্ডটা আমাকে দেয়। হ্যাঁ, ওনারা নোটিস করে বিষয়টা। হ্যাঁ, ওরা ওই অ্যাওয়ার্ডটা দেয় এবং আমাকে ওদের হিউম্যান রাইটসের 2 বছরের সাংস্কৃতিক আর কি একটা পদে ওরা পোস্টিংও দেয়। চমৎকার। যার কারণে ভালোই লাগে, কোনো একটা ভালো কাজে জড়িত হলে নিজেকে খুব প্রাউড ফিল মনে হয় যে এদের সাথে আমি আছি। এটা আচ্ছা, ছোট্ট করে যেহেতু হাসান ভাইয়ের গান একটুখানি হ্যাঁ। শুনলাম, যেটা অন ডিমান্ড, বাচ্চু ভাইয়ের গান কোনো একটা একটু শোনাতে হবে। বাচ্চু ভাইয়ের তোমার সব গানই ভালো লাগে, তার ভিতরে একটা গান আমার খুবই ফেভারিট, গানটা আমি গাওয়ার চেষ্টা করি। ঠিক আছে, যেটা শুনে আমার মনে হয়েছে যে আমার ব্যান্ড করা উচিত। ওকে। কোনো সুখের ছোঁয়া পেতে নয়, নয় কোনো নতুন জীবনের খোঁজে, তোমার চোখে তাকিয়ে থাকা আলোকিত হাসি নয়, আশা নয়, না বলা ভাষা নয়, আমি কষ্ট পেতে ভালোবাসি, তাই তোমার কাছে ছুটে আসি, আমি কষ্ট পেতে ভালোবাসি, তাই তোমার কাছে ছুটে আসি। এই গানটা চমৎকার। শেষ প্রশ্ন আপনার কাছে, ফিউচার প্ল্যান কি করছেন, কিভাবে কি করবেন? ফিউচার প্ল্যান হচ্ছে অনেকগুলো মৌলিক গান রিলিজ করব, তার ভিতরে ফোক এবং হিপ হপ, মানে এখন ট্রেন্ডিং যে গানগুলো চলছে, আচ্ছা, মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, মানে মজার কিছু গান আছে না ওইগুলো, এবং খুবই পিওর ফোক স্যাড গান যেগুলো আমার মৌলিক, মানে আমার সাথে যায়, ওই গানগুলো রিলিজ দেওয়ার অপেক্ষায়। ইনশাআল্লাহ আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আপনার আলাদা একটা প্যাটার্ন আছে, আপনার কস্টিউম থেকে শুরু করে স্টেজে থ্যাংক ইউ পারফর্ম, এটাকে ইচ্ছে করে নিজের মধ্যে আসলে বিল্ড আপ করেছেন? এটা আসলে আমার মানে সবসময় একটু ডিফারেন্ট থাকার চিন্তা ভাবনা ওই যে ছিল। ফিউশন ব্যাপারটা করার হ্যাঁ, চেষ্টা করেছেন। এটা আসলে ড্রেস আপ তো একটা আর্টিস্ট হোক, একটা মডেল হোক, তার একটা আলাদা একটা আইডেন্টিটি ক্রিয়েট করে। ডেফিনেটলি। তো আমি যখনই যেটা ট্রেন্ডিং আসে, আমি একটা অ্যাপস আছে, আমি বলবো না ওটা ইন্টারন্যাশনাল, ওটা আমি তোমাকে মানে অফলাইনে বলবো, Sure. ওইটাকে আমি খুব ফলো করি। মানে আচ্ছা। যখন যেটা ফ্যাশন আসে, যেটা ইটালি হোক, ফ্রান্সের হোক, ইভেন ইউকে ইউএস, যখন যেটা ট্রেন্ডিং থাকে মানে একটু সোবারের ভিতরে, ওগুলো দেখে আমি ওগুলো একটু নামাই। আমার পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া,
ওদের ফিমেল আর্টিস্টরা কি পড়তেছে, একটু রক আর্টিস্টরা কি পড়তেছে, ওগুলো আমি একটু ফলো করার চেষ্টা করি, ফলো করে জাস্ট ওদের ভিতরে একটু একটু মাজা ঘষা করে নিজের মতো করে কিছু করে ফেলি। আচ্ছা, অনেক ভালো লাগলো আপু আড্ডা দিয়ে। আমাদের আরো অনেক আড্ডা হবে সামনে ইনশাআল্লাহ, এবং আপনি অনেক ভালো থাকুন। দোয়া আমার জন্য দোয়া করো, আমি যেন আমার নতুন গানগুলো মানুষের কাছে পৌঁছাতে পারি এবং সবাই যেন খুব ভালোভাবে গানগুলো নেয়। একদম। আপনার নতুন একটা গান দিয়ে শেষ করব, গান শুনতে শুনতে, প্রেমের লাড্ডু। তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন। এবং দর্শক, এই ছিল আমাদের আজকের এপিসোড। আশা করছি ভালো লেগেছে আপনাদের। আগামী পর্বে আবারও দেখা হচ্ছে নতুন একজন অতিথিকে সাথে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, একুশে টিভির সাথেই থাকুন। প্রেমের লাড্ডু ফুটছে মনে, রেলগাড়ি নাই রে স্টেশনে, এ লাইনে দাঁড়া তুই লাইনে দাঁড়া, তোর কিসের তারা এত কিসের তারা, ওই আমি টিকিট না দিলে তোর কোনো উপায় নাই রে, হই আমি টিকিট না দিলে তোর কোনো উপায় নাই রে, তুই পড়লি এ কি ফান্দে, তোরে রাখছি মনের রিমান্ডে, আরে থানা পুলিশ তুই যতই করিস, আরে থানা পুলিশ তুই যতই করিস, গোনার সময় নাই রে, ওই আমি টিকিট না দিলে, হই আমি টিকিট না দিলে তোর কোনো উপায় নাই রে।